ইরফান মায়রাকে কোলে নিয়ে বেডে শুইয়ে দিল। মায়রার দিকে কিছুটা ঝুঁকে মৃদু স্বরে বলে, কোথায় ব্যথা পেয়েছো? মায়রার চোখ ভেজা, অন্ধকারে তেমন দেখতে পায় না। ফোনের ফ্ল্যাশ উপর করে রাখায় খুবই ঝাপসা দেখলো দুজন দুজনকে। মায়রা ইরফানের প্রশ্নের উত্তর না দিয়ে নাক টেনে বলে, আপনি কোথায় ছিলেন? ইরফান ভুরু কুঁচকে গম্ভীর গলায় বলে, অফিসে কাজ ছিল। কোথায় ব্যথা পেয়েছো? মায়রা চোখ বুজে বলে, পায়নি। ইরফান বিরক্তি কণ্ঠে বলে, বলবে না কি থাপ্পড় দিয়ে সবকটা দাঁত ফেলবো তোমার। মায়রার রাগ হয়, এই লোক আবার তাকে ধমকাচ্ছে। চোখ মেলে রেগে বলে, আপনি ভালোভাবে কথা বলতে পারেন না? তাছাড়া আমি জানি ভালো মানুষেরা কখনো রাত বিরাতে বাইরে থাকে না। ইরফান চোখ ছোট ছোট করে তাকায়, কৌতূহলী গলায় বলে, তাহলে কোন মানুষেরা রাতে বাইরে থাকে? মায়েরা উল্টো পাশ ফিরে চোখ বুজে বলে, বখাটে, লুচ্চা, দুর্নীতিবাজ, ভণ্ড। আর ইরফান ঝট করে মায়রাকে তার দিকে ফিরিয়ে দাঁতে দাঁত চেপে বলে, এই স্টুপিড গার্ল, বাই এনি চান্স এইসব তুমি আমাকে মিন করে বলছো? মায়েরা ভাবলেশহীনভাবে বলে, আপনি অনেক বুদ্ধিমান। ইরফান কিছু বলতে চায়, তখনই ঘরের সবগুলো লাইট একসঙ্গে জ্বলে ওঠে। হঠাৎই অতিরিক্ত আলোর তোড়ে মায়রার চোখ খিচে বন্ধ করে নেয়। ইরফানের সর্বপ্রথম দৃষ্টি আটকায় মায়রার নোজ পিনটায়। ডান হাত বাড়িয়ে বুড়ো আঙ্গুলের সাহায্যে মায়রার নোজ পিনের ওপর একবার আলতো করে আঙ্গুল ঘুরিয়ে মৃদু স্বরে বলে, এই স্টুপিড, এইসব ফালতু কথা কোথা থেকে শিখেছ? মায়রা ধীরে ধীরে চোখ মেলে থাকায় ইরফান আবারও বলে, ইউনো, বকাটে ছেলেরা কি করে? কথাটা বলে ইরফান মায়রার চোখের দিকে তাকায়। মায়রা ইরফানের দিকেই চেয়ে মায়রা জিভ দিয়ে ঠোঁট ভেজায়। ইরফান দেখল তা। হঠাৎই মুখ নামিয়ে মায়রার গলায় মুখ গুজে দীর্ঘশ্বাস টানে। মায়রা কেঁপে ওঠে। ইরফান ঠোঁট বাঁকায়, গলার ভাঁজে দুটো গাঢ় চুমু এঁকে মাথা তুলে মায়রার দিকে তাকায়। মায়রা ইরফানের দিকে চেয়ে ঢোক গেলে ইরফান ঠান্ডা গলায় বলে, ডু ইউ হ্যাভ এনি আইডিয়া আজ আমি কত কাজ করেছি? হেডেকও হচ্ছে আমার আজ সারা রাত। তুমি আমার মাথার চুল টেনে দেবে, আন্ডারস্ট্যান্ড? কথাটা বলে ইরফান বেড থেকে নেমে দাঁড়ায়। মায়েরা পিটপিট চোখে ইরফানকে দেখে। ইরফান হাত ঘড়ি খুলে রাখলো টেবিলে, বডিতে জড়ানো ব্লেজার শার্ট খুলে রাখলো। মায়েরা শোয়া থেকে উঠে বসে, ইরফানের দিকে নীরব চোখে চেয়ে থাকে। ইরফানের ফোনে কল আসলে কানে ফোনটা নিয়ে ইরফান কথা বলতে থাকে। কথা বলার মাঝে মায়রার দিকে চোখ পড়লে দেখলো মায়রা তার দিকেই চেয়ে আছে। ইরফান কথা বলতে বলতে এগিয়ে এসে মায়রার সামনে বসে, বাম পা ভাঁজ করে ডান পা মেঝেতে রেখে বসেছে। মায়রা চোখ নামিয়ে নেয় ইরফানকে কাছে দেখে। ইরফান ভুরু কুঁচকে মায়রার গালে হাত দিয়ে বলে, হোয়াট হ্যাপেন্ড? মায়রা চোখ তুলে তাকায়, মিনমিন করে বলে, আপনি সত্যি অফিসে ছিলেন? ইরফান কল কেটে বেডের ওপরে ফোনটা রেখে দেয়। অতঃপর বিস্ময় কণ্ঠে বলে, এই স্টুপিড গার্ল, এসব অদ্ভুত কোশ্চেন করছো কেন? অফিস ছাড়া আর কোথায় থাকবো? মায়রা আবারও চোখ নামিয়ে নেয়। ইরফান তীক্ষ্ণ চোখে মায়রার দিকে কিছু সময় চেয়ে থাকে। এরপর দুই হাতে মায়রাকে টেনে একটু তার দিকে নিয়ে আসে। মায়রার মাথা নিচু। ইরফান মায়রার মুখ উঁচু করে মায়রার ঠোঁটে দুটো শুকনো চুমু খায়, ঠোঁট বাঁকায় সামান্য। এরপর মায়রার কানের কাছে মুখ নিয়ে মৃদু স্বরে বলে, নাইট ক্লাবেও গিয়েছিলাম, তুমি যেতে চাও? মায়রা চোখ বড় বড় করে তাকায়। ইরফান সোজা হয়ে বসলো। মায়রার চোখ মুখ কুঁচকে বলে, সি, ওখানে তো ছোট ছোট কাপড় পরে বেহায়া মেয়েরা থাকে। ইরফান মায়রার এক্সপ্রেশন দেখলো তীক্ষ্ণ চোখে। এরপর গম্ভীর গলায় বলে, যেতে চাও তুমি? মায়রা রেগে বলে, আপনি একটা অসভ্য লোক। বলেই ঠাস করেই শুয়ে পড়ে। ইরফান কিছুই বলল না, সূক্ষ্ম হেসে চুপচাপ ওয়াশরুমে চলে গেল। ইরফান ওয়াশরুমে গেলে মায়রা মুখ বাঁকিয়ে বিড়বিড় করে, মিথ্যুক, খবিশ লোক। এরপর বেড থেকে নেমে রান্নাঘরের দিকে যায়। প্রায় 20 মিনিট পর মায়রার হাতে এক গ্লাস ব্ল্যাক কফি নিয়ে ঘরে এসে দেখলো ইরফান এখনো বের হয়নি ওয়াশরুম থেকে। মায়রা হাতের কফির মগটা সেন্টার টেবিলের উপরে রেখে সোফায় বসলো। বেশ কিছুক্ষণ বসে থাকলেও ইরফান বেরোতে না দেখে বিরক্ত হয় মায়রা। সোফায় দুই পা তুলে বসে, সামান্য হেলান দিয়ে মাথাটা ঠেকিয়ে রাখে। চোখে ঘুমের রেশ থাকায় এইভাবে কিছুক্ষণের মাঝেই ঘুমিয়ে যায় মায়রা। বেশ কিছুক্ষণ পর ইরফান ওয়াশরুম থেকে বেরিয়ে মায়রাকে এভাবে ঘুমাতে দেখে বিরক্ত হলো।
একটু আগেই তো সোফা থেকে পড়ে গিয়ে আবারও সোফায় গিয়ে ঘুমিয়েছে। ইচ্ছে করলো আগে দুটো থাপ্পড় দিয়ে সোফায় ঘুমানোর স্বাদ মেটাতে। গটগট পায়ে এগিয়ে এসে মায়রার সামনে দাঁড়ালো। টেবিলের ওপর কফির মগ দেখে হাত বাড়িয়ে কফি মগটি তুলে নিল। কুসুম গরম আছে এখনো। ইরফান মায়রার দিকে চেয়ে এক চুমুকে সবটুকু কফি খেয়ে রেখে দিল মগ। এই কাজ হয়তো মায়রার ওপর রাগ থেকেই করলো। এরপর মায়রাকে কোলে তুলে নেয়। শাওয়ার নেওয়ায় ইরফানের বডি ঠান্ডা, ফলস্বরূপ মায়রা ঘুমের মাঝেই একটু কেঁপে উঠল। ইরফান তাকালো মায়রার দিকে। বেডের ওপর মায়রাকে শুইয়ে দিয়ে মায়রার গলায় হাতের উল্টো পিঠ দিয়ে চেক করে দেখল মায়রার শরীর ঠান্ডা। ইরফানের কপালে বিরক্তির ভাঁজ। আর বডিতে কি আসলে ব্লাড নেই? এর জন্য তাকে কতবার যে এসি অফ অন করতে হয়। সবচেয়ে বড় কথা, সে ফ্যানের বাতাসে ঘেমে যায়। দীর্ঘশ্বাস ফেলে রিমোট দ্বারা এসি অফ করে দিল। ইরফান মায়রার দিকে তাকিয়ে বেড থেকে উঠতে গিয়েও থেমে গেল। মায়রার চোখে মুখে ব্যথার ছাপ, সাথে ডান হাতটা মাথার চুলের ভাঁজে। ইরফান মায়রার দিকে আরেকটু ঝুঁকে চিন্তিত কণ্ঠে বলে, হোয়াট হ্যাপেন্ড লিটল গার্ল? মায়রা মাথার চুল টানে, ডান কাত হয়ে ইরফানের দিকে সেটে যায়। ইরফান মায়রার গালে হাত দিয়ে বিচলিত কণ্ঠে বলে, হোয়াট হ্যাপেন্ড? মায়রা আদো আদো চোখ মেলে তাকায়। চোখে মুখে ঘুম উপচে পড়ছে যেন। চোখ দুটো লাল। ইরফান মায়রার চোখে চোখ নিবদ্ধ করে রাখে। মায়রা চোখ বন্ধ করে আবারও মেলে। বারবার এমন করে। এভাবে অস্পষ্ট স্বরে বলে, আপনি আমাকে ভুলে যাবেন? কথাটা বলে মায়রা চোখ বুজে নেয়, ভারী নিঃশ্বাস ফেলে। ইরফান অদ্ভুত চোখে চেয়ে দেখে মায়রাকে। ডান হাতে মায়রাকে টেনে তার সাথে জড়িয়ে নেয়। মায়রার বাম গালে তার বাম গাল রেখে মৃদু স্বরে বলে, আই উইল নেভার ফরগেট ইউ। মায়রার নড়াচড়া না পেয়ে ইরফান বুঝলো মায়রা ঘুমিয়ে আছে। কিছু সময় বেরোতেই মায়রা আবারও নড়ে চড়ে কেমন ফুঁপিয়ে ওঠে। ইরফান দ্রুত মাথা তুলে মায়রার দিকে তাকায়। মায়রা বাঁ হাতে তার মাথার চুল টানে। ইরফান বোধহয় কিছু বুঝলো, মৃদু স্বরে বলে, তোমার কি হেডেক হচ্ছে? মায়রা বাঁ হাত তার মাথা থেকে সরিয়ে ইরফানের গলায় জড়িয়ে ধরার মতো করে রাখে। ইরফান মায়রার বালিশে মাথা রেখে মায়রাকে তার দিকে টেনে নিতে চায়। তার আগেই মায়রা নিজেই এগিয়ে এসে মায়রার গলায় মুখ ঠেকিয়ে ঘুমের ঘোরে বিড়বিড় করে, আমার মাথা খুলে যাচ্ছে। ইরফান চোখ বুজে রাখে। বাঁ হাত মায়রার পেট বরাবর নিচ দিয়ে মায়রার কোমরে রেখে মায়রাকে টেনে নেয়। এরপর ডান হাতের মায়রার চুলের ভাঁজে আঙ্গুল চালিয়ে মৃদু স্বরে বলে, ডোন্ট ওয়ারি, ঠিক হয়ে যাবে। মায়রার রেসপন্স পায় না, ভারী নিঃশ্বাস পায়। ঘুমিয়ে গিয়েছে? না, ঘুম থেকে জেগে উঠলে তো ঘুমাবে। যা করে যা বলে সব ঘুমের ঘোরে। কথাটা ভেবে ইরফান একটু ঠোঁট বাঁকালো, বিড়বিড় করে, স্টুপিড গার্ল। ডান হাতের আঙ্গুলের সাহায্যে মায়রার চুল টেনে দিতে থাকে আলতো হাতে। শুদ্ধ ফারহাদের বাসার সামনে গাড়ি দাঁড় করায়। তখন ঘড়ির কাঁটা 12:40-এর কাছাকাছি। শুদ্ধ পকেট থেকে ফোনটা বের করে ফাইজের নাম্বারে কল করে ফোন করে। সাথে ফারহার দিকে তাকালে দেখল ফারহা তার দিকেই চেয়ে আছে, যেন চোখে মুখে কৌতূহল। শুদ্ধ ভুরু কুঁচকে তাকায়, কিছু একটা ভেবে বলে, তোমাকে আমার মা দেখতে চায়নি তো পাড়া পাখি। আমার মা সামিয়াকে নিয়ে ঘুমায়, বুঝলে? তাই তোমাকে আমার বাড়িতে নিয়ে যাব না। ফারাহার মুখ কালো হয়ে যায়। শুদ্ধ আবারও হেসে বলে, তোমার ভাই কল ধরে না কেন? ওইদিকে সামিয়া আমার খাবার নিয়ে অপেক্ষা করছে। মুহূর্তে ফারহার চোখ জোড়া ঝাপসা হয়, তবে শুদ্ধর চোখ থেকে তার চোখ সরল না। শুদ্ধ দেখলো ফারহার চোখ ভেজা। ফাইজ কল করলো, রিসিভ করলো না। কান থেকে ফোন নামিয়ে ড্যাশবোর্ডের ওপর রেখে দ্রুত গাড়ির ভিতরের লাইটটা অফ করে ফারহার দিকে ঝুঁকে দুই হাতে ফারহার গাল আগলে নিয়ে মৃদু স্বরে বলে, ফারহা পাখি, ফান করেছি গো, কান্না করো না। এত অসহায় মুখ করে কাঁদো? ইস, আর ভালো লাগছে না আমার ফারহা পাখির কান্না। ফারহা নাক টেনে বলে, তুমি সব সময়ই আমাকে কাঁদাও। শুদ্ধ ফারহার কপালে কপাল ঠেকিয়ে হেসে বলে, ফারহা পাখি কার বলো তো? শুদ্ধ ইশারায় তার একমাত্র বউ পাখি। তাহলে আমি কাঁদবো না তো আর কে কাঁদবে? ফারহা মাথা নিচু করে বলে, ওই সামিয়া মেয়েটা তোমার বাড়িতে আছে, তুমি যাবে না ওখানে। শুদ্ধ ফারহার গালটা ছেড়ে ভাবুক ভঙ্গিতে বলে, তাহলে কোথায় থাকবো?
আগে বললেই তো তোমার ভিলেন ভাইকে কল করতাম না। আমি আর তুমি না হয় এই গাড়িতেই ছোটখাটো বাসর রাত পাশ করে ফেলতাম। ফারহা লজ্জা পায়, নত মাথা আর একটু নত করে, মিনমিন করে বলে, তুমি আজকে আমাদের বাড়িতে থাকো। শুদ্ধ মৃদু হেসে বলে, তোমার সাথে থাকতে দিবে? ফারহা চুপ করে থাকে। শুদ্ধ ফারহার গালে টুপ করে একটা চুমু খেয়ে সোজা হয়ে বসে। ড্যাশবোর্ডের ওপর থেকে তার ফোনটা নিয়ে আবারও ভাইসকে কল করলো। ফারহা আর চোখে শুদ্ধের দিকে চেয়ে বলে, তুমি ভাইয়ার সাথে থাকবে? আমি আর ভাবি একসাথে থাকবো। শুদ্ধ ফোনটা পকেটে রাখে। ফাইজ কল কেটে দিয়েছে, তার গাড়ি দেখছে হয়তো। শুদ্ধ ফারহার দিকে পুরোপুরি ফিরে বসে বলে, মা আর সামিয়া একা আছে। ফারহা বুঝলো ব্যাপারটা, এবার মাথা তুলে বলে, তাহলে খেয়ে যাও এখানে, তুমি তো খাওনি। শুদ্ধ মিটি হেসে বলে, বউ তো দেখি বহুত খোঁজ নেয়। ফারহা মাথা নিচু করে উত্তর করে, বর যদি অন্য মেয়ের হাতে রান্না খেতে চায় তখন বউদের তো খোঁজ নিতেই হয়। শুদ্ধ হেসে বলে, কিন্তু সামিয়ার হাতের রান্না বেশি টেস্টি। এত টেস্টি খাবার রেখে অন্য রান্না মুখে তুলতে ইচ্ছে করে না। ফারহার চোখ আবারও ভিজল। এতদিন মেয়েটা শুদ্ধর বাড়িতে আছে, শুদ্ধ অবশ্যই তার হাতের রান্না খেয়েছে, আর এখন তো প্রশংসাও করছে। শুদ্ধ মৃদু হেসে হাত বাড়িয়ে ফারহার দুই হাত টেনে নেয়। ফারহা তাকালো না শুদ্ধর দিকে, মাথা নিচু করে রাখে। শুদ্ধ আবেগ মাখা কণ্ঠে বলে, ফারহা বিনতে মাহবুব। শুদ্ধ ইয়াসার নামের এক আবালকে ভালোবাসে। পূর্ণতা পেয়ে ফারহা ইয়াসার হয়েছে। তবুও আমার ফারহা পাখি কেন কাঁদে? অন্যের হাতে রান্নার প্রশংসা তো আমার জিহবা করে, আর আমার আগুন সুন্দরী ফারহা পাখির সবকিছুর প্রশংসা আমার হৃদয় করে। তুমি শুনতে পাও না পাখি? ফারহার ভেতরটা কেমন যেন কাঁপলো তীব্র অনুভূতিতে। মাথা তুলে শুদ্ধের দিকে তাকালে দেখলো শুদ্ধ হেসে তার দিকেই চেয়ে আছে। ফারহা মিনমিন করে বলে, শুনতে পাই, কিন্তু তুমি মোটেও আবাল নও। তাহলে আমি কেমন? ফারহা মাথা নিচু করে ছোট করে বলে, রূপবান। শুদ্ধ হেসে ফেলে, হাত বাড়িয়ে ফারহার চোখ লেগে থাকা পানি মুছিয়ে দিয়ে বলে, ফাইজ দাঁড়িয়ে আছে, যাও। তুমি খেয়ে যাবে না? রেস্টুরেন্টে খেয়ে নিব। তুমি তোমার হাতকে আপাতত রেস্ট দাও। আমি আবদার করা শুরু করলে তোমার হাত দুটো রেহাই পাবে না। ফারহা আর কিছুই বলল না, চুপচাপ গাড়ি থেকে নেমে যায়। শুদ্ধ গাড়ির জানালা দিয়ে ফাইজের দিকে তাকালো, গলা উঁচিয়ে বলে, ইস, ইনায়ার লাভারটা আমাকে কল দিয়ে দিয়ে জ্বালিয়ে মারছে। ফাইজ কটমট দৃষ্টিতে শুদ্ধের দিকে তাকালো। শুদ্ধ পাত্তা দিল না, গাড়ি স্টার্ট দিল। ফারহার উদ্দেশ্যে বলে, ফারহা পাখি, বহুত ভালোবাসি তোমায়। শুদ্ধ এইভাবে বলায় ফারহা লজ্জা পায় ভাইয়ের সামনে। ফাইজ আওয়াজ করে বলে, নির্লজ্জ বাদর। শুদ্ধ গাড়ি থেকে বেরিয়ে এক পা গাড়ির বাইরে রাখে, বা হাত গাড়ির ওপরে রেখে গলা উঁচিয়ে বলে, আহারে লজ্জাশীল সোনা, লজ্জার ঠেলায় এখনো ভার্জিন। আমার বোনটার কপাল কি পুড়িয়েই দিলাম নাকি? ফাইজ বিব্রত বোধ করে। একে কথায় কথায় বলাই ভুল হয়েছে। কটমট দৃষ্টিতে তাকায় শুদ্ধর দিকে। ডান পায়ের জুতো খুলে শুদ্ধের দিকে ছুঁড়ে মারল। শুদ্ধ দ্রুত গাড়ির ভেতরে বসে গাড়ি ঘুরিয়ে নেয়। শুদ্ধ বাসায় নক করলে তার মা এসে দরজা খুলে দেয়। চিন্তিত কণ্ঠে বলে, ফারহা কেমন আছে? শুদ্ধ জুতো খুলে রাখলো, দরজা আটকে তার মায়ের দিকে তাকিয়ে মৃদু স্বরে বলে, আমি বেশি ভালোবেসেছিলাম মা, ও ঠিক আছে, টেনশন করো না। ত্রিনা বেগম আর কিছুই বললেন না, চুপচাপ ঘরের দিকে নিলে শুদ্ধ পেছন থেকে তার মাকে জড়িয়ে ধরে, মৃদু স্বরে বলে, আমার ওপর রাগ করে আছো মা? ত্রিনা বেগম মৃদু হাসলেন, ডান হাত বাড়িয়ে পেছন থেকে শুদ্ধর গালে রেখে বলে, সন্তানরা ক্ষমা না চাইলেও মায়েরা ক্ষমা করে দেয়। সেখানে আমার ছেলে তো আমার কাছে কত করে ক্ষমা চেয়েছে, আমি কিভাবে রাগ করে থাকবো? শুদ্ধ মৃদু হাসলো মায়ের কথায়। ত্রিনা বেগম উল্টো ঘুরে শুদ্ধকে নিয়ে সোফায় বসলেন। শুদ্ধ প্রশ্নাত্মক চোখে চাইলে ত্রিনা বেগম চিন্তিত কণ্ঠে বলে, ফাইজ ওর বাবা মা মানবে তো তোকে? জানিস না ওরা কত উঁচু পরিবারের? তুই তোর সেই ফেলে আসা ব্যবসায় একটু হাত লাগা ভালোভাবে। শুদ্ধ তার মায়ের কথা বুঝলো, তার মায়ের চিন্তা ভাবনা পছন্দ হলো না। সে তার মায়ের পাশ থেকে উঠে দাঁড়িয়ে বলে, ব্যবসা ফেলে রাখিনি তো, তোমার ইচ্ছে। আমার গাড়ি থাকবে,
আমার ব্যবসায় হাত লাগিয়ে তোমার এই ইচ্ছে পূরণ করেছি। তোমার আরো হাজার খানেক ইচ্ছে আমাকে জানিও, আমি পূরণ করে দিব মা। আমি আমার স্ট্যাটাস দেখে কেউ আমাকে ভালোবাসুক, কেউ আমার হাতে তার মেয়ে তুলে দিক, আমি এইসব চাই না মা। ত্রিনা বেগম এগিয়ে এসে বলে, তুই ইরফানকে দেখেও তো শিখতে পারিস। ও ওর বাবার ব্যবসার পুরোটাই দেখে, তুই এত অলস কেন? শুদ্ধ তার মায়ের হাত ধরে ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, শোনো মা, ব্যবসা করলে কোটি কোটি টাকার মালিক হওয়া যায়, কিন্তু আমি এটা চাই না। যা আছে অনেক, বাকি সময় তোমাদের সবাইকে হাসাই, এতেই আমার অনেক ভালো লাগে। আর ফারহা খুব লক্ষ্মী মেয়ে, বুঝেছো? ও যত বড় ফ্যামিলির থেকেই আসুক না কেন, আমার যা আছে তা দিয়েই মানিয়ে নিবে। তোর কি উচিত নয় ওর ইচ্ছেগুলো পূরণ করা? ইচ্ছে যদি উঁচু লেভেলের হয় তখন তো টাকা লাগবেই। আমি তো চুরি করতে বলছি না, শুদ্ধ সামান্য পরিশ্রমী হতে বলছি। শুদ্ধ ভাবলো তার মায়ের কথা, একটু পর বলে, তুমি ভুল বলনি, কিন্তু ফারহা আগে আসুক আমাদের কাছে, তখন যদি ও ভালোবাসার খাতিরে তোমার মতো ইচ্ছে পোষণ করে, তখন না হয় পরিশ্রমী হওয়া যাবে। আপাতত এভাবেই থাকি। ত্রিনা বেগম হতাশ ভঙ্গিতে বলে, তুই কি ব্যবসায় হাত লাগাবি না? শুদ্ধ অলস ভঙ্গিতে বলে, আমার হাত তো লাগানোই আছে, কিন্তু হাত নাড়াচাড়া করাতে ভালো লাগে না। আপাতত একটু রেস্ট নিই মা। আমার কাঁধে কত দায়িত্ব, সবাইকে জ্বালানোর দায়িত্ব কি তুমি কম মনে করছো? আর ইরফানের এইসব কোনো দায়িত্ব আছে? ও তো আরামসে মুখটা প্যাঁচার মতো করে রাখে আর ব্যবসায় টাইম দেয়। ত্রিনা বেগম হতাশ হলেন, এই ছেলেটা জীবনেও শুধরাবার নয়। তার একদিক থেকে মন খারাপও হলো। সামিয়া মেয়েটাকে সন্ধ্যার পরপরই তার এক চাচা এসে নিয়ে গেছে। সামিয়া নিজেই কল করেছিল, এই শহরের বাড়ি, সেখানেই থাকবে। তিনি শুধু একটা দীর্ঘশ্বাস ফেলে সামিয়াকে জড়িয়ে ক্ষমা চেয়েছিলেন। তার ভুলের জন্য মেয়েটা কষ্ট পেয়েছে। ত্রিনা বেগম মন থেকে দোয়া করলেন সামিয়া যেন খুব ভালো থাকে। সকাল সকাল মায়রার ঘুম থেকে উঠে নামাজ পড়ে নেয়। এরপর একটু হাঁটাহাঁটি করে সোফায় বসে বই পড়ছিল। ইরফান ঘরে নেই। মায়রা আজ বাংলা বইয়ের প্রায় দুটো গদ্য আর একটি পদ্য পড়েছে। এরপর বইটি নিয়ে উঠে দাঁড়ায় মায়রা। টেবিলের তাকে গোছানো বইগুলোর মাঝ থেকে ফিজিক্স বইটা বের করে চোখ বোলায় বইটিতে। মায়রার মাথা ঘোরে, কিছুই তো বুঝতে পারে না। মায়রার একদম পেছনে ইরফান দাঁড়িয়ে গম্ভীর গলায় বলে, কি করছো? মায়রার মনোযোগ পুরোপুরি বইয়ে থাকায় হঠাৎ আওয়াজে মেয়েটা ভয় পেয়ে ঝাঁকি দিয়ে ওঠে। ফলস্বরূপ টেবিলের সাথে গা গিয়ে ধাক্কা খায়, মৃদু আর্তনাদ করে ওঠে। ডান পা উঁচু করে ডান হাতের পায়ের দুটো নখ চেপে ধরে। ইরফান দ্রুত মায়রাকে টেবিলের ওপরে বসিয়ে দেয়। মায়রা যে পা ধরে আছে সেই পা নিচে বাম হাতের তালুর ওপর নেয়। এরপর দেখার চেষ্টা করে কোথায় লেগেছে। মায়েরা অদ্ভুতভাবে তাকিয়ে থাকে ইরফানের হাতের দিকে। দ্রুত ইরফানের হাতের ওপর থেকে পাটা সরিয়ে নিতে চাইলে ইরফান মায়রার পাটা টেনে ধরে। রেগে তাকায় মায়রার দিকে। মায়রা অসহায় মুখ করে তাকায় ইরফানের দিকে। ইরফান ধমকে বলে, স্টুপিড গার্ল, তুমি অপুষ্টির পেশেন্ট। মায়রা চোখ ছোট ছোট করে তাকায়। সে ব্যথা পেয়েছে আর এই লোক তাকে ধমকাচ্ছে, খবিশ লোক একটা। এসব রেখে অসহায় মুখ করে বলে, আমি পায়ে ব্যথা পেয়েছি। ইরফান দ্রুত এগিয়ে গিয়ে ড্রয়ার থেকে মুভ স্প্রে করে আনে। এরপর মায়রার পা তার বাঁ হাতের তালুতে নিয়ে মায়রার আঙ্গুলে কয়েকবার স্প্রে করে দেয়। এরপর মায়রার দিকে চেয়ে মৃদু স্বরে বলে, কিছুক্ষণের মাঝেই ব্যথা কমে যাবে। মায়রা ইরফানের দিকে চেয়ে আছে। ইরফান হাতের স্প্রেটি ড্রয়ারে রেখে এসে মায়রার দিকে তাকিয়ে বলে, নেক্সট ডে থেকে তোমার হোম টিউটার আসবে, ডোন্ট ওয়ারি। মায়রা তার ব্যথা পাওয়া ডান পাটি বাম পায়ের উরুর ওপরে রেখে ডান হাত পায়ের গিরার ওপর রাখে। ভুলে রাখা বাম পাটা দোলাতে দোলাতে বলে, আপনার কথা আমার ইম্পর্টেন্ট কথা আছে, আপনার সাথে আমার ইম্পর্টেন্ট কথা আছে। ইরফান মাথা নিচু করে তার ডান পায়ের দিকে চেয়ে আছে। তার হাঁটু বরাবর এ পর্যন্ত মায়রার নাচানো পা কতবার যে বাড়ি খেয়েছে এই স্টুপিডের সেই হুঁশ নেই। মায়রা ইরফানকে তার কথা পাত্তা না দিতে দেখে রেগে বলে, আপনি নিচে কি দেখছেন? আমার কথাটা শুনুন। কথা বলতে বলতে একটু নিচু হয়ে চোখ নামিয়ে দেখলো চোখ বড় বড় হয়ে যায়, পা নাড়ানো অটোমেটিকই থেমে যায়। সে ভেবেছে এটা টেবিলেরই একটা অংশ।
ইরফান মায়রার দিকে তাকায়। মায়রা ধীরে ধীরে চোখ তুলে তাকায় ইরফানের দিকে, মিনমিন করে বলে, সরি, আমি বুঝতে পারিনি। ইরফানকে চুপচাপ তার দিকে তাকিয়ে থাকতে দেখে মায়রা চোখ নামিয়ে নেয়। ডান হাতের বুড়ো আঙ্গুলের কিছু অংশ মুখে নিয়ে ভাবছে কি করবে তাকে এই লোকটা। সামান্য কথা বললেই থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিতে চায়, সেখানে সে লাথি দিয়েছে লোকটাকে। ভাবতেই মায়রার নিজেরই কেমন যেন লাগলো। ইরফান ঝট করে মায়রার মুখে থাকা আঙ্গুলটি বের করে তার দিকে মুখ ফিরিয়ে দাঁত বসায়। মায়রা চেঁচিয়ে ওঠে, অসহায় কণ্ঠে বলে, আমার আঙ্গুল ছাড়ুন, উফ, ভেঙে গেল। ইরফান ছাড়ল না, মায়রার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল। ইতিমধ্যে মায়রার চোখের পানির কণা জমেছে। মেয়েটা বাম হাতে ইরফানের গলায় একটা খামচি দেয়। ইরফান তবুও ছাড়ল না। মায়রা অসহায় চোখে তাকায় ইরফানের দিকে। ইরফান কিছুক্ষণ পর মায়রার আঙ্গুল ছেড়ে গম্ভীর গলায় বলে, ইটস ইয়োর পানিশমেন্ট। মায়েরা বাঁ হাতে ডান হাতের আঙ্গুলটি চেপে ধরে ইরফানের দিকে চেয়ে রেগে বলে, আপনার পায়ে আমার পা একটুখানি লেগেছে বলে এমন করবেন? পাষাণ লোক একটা। ইরফান ভুরু কুঁচকে বলে, এর জন্য পানিশমেন্ট দেয়নি। মায়েরা অবাক হয়ে বলে, তাহলে আমি কি করেছি? ইরফান ঠান্ডা গলায় বলে, সিডিউস করার পানিশমেন্ট। মায়েরা অদ্ভুত চোখে তাকালো ইরফানের দিকে। ইরফানের চোখে চোখ পড়লে মায়েরা চোখ নামিয়ে নেয়। সে তো ঠিকঠাকই আছে। ইরফান মায়েরার গলায় বিদ্যমান তিলটা ডান হাতের বড় আঙ্গুল দিয়ে বুলিয়ে বলে, ভাবছি এটা তোমার বডি থেকে উঠিয়ে ফেলবো। মায়েরা চোখ বড় বড় করে তাকায় ইরফানের দিকে। ইরফান মায়েরার এক্সপ্রেশনে ডান দিকে ঘাড় বাঁকিয়ে হাতে বাম গাল চুলকিয়ে আড়ালে ঠোঁট বাঁকিয়ে সূক্ষ্ম হাসে। এরপর নিজেকে স্বাভাবিক করে ভুরু কুঁচকে বলে, কি বলতে চাও? ফার্স্ট বলো। আমার ভার্সিটি আছে। মায়েরার কিছু মনে পড়তেই জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, ওহ হ্যাঁ, আপনাকে কষ্ট করে টিউটর দিতে হবে না। আমি একটা কসমে পড়তে চাই আমার বান্ধবীর সাথে। বাসায় টিউটরের চেয়ে ওখানে কলেজ শেষে পড়লে টাকাও কম লাগবে। আমি ওখানে পড়তে চাই। ইরফান গম্ভীর গলায় বলে, নো, বাসায় পড়বে, ইটস ফাইনাল। কথাটা বলে ইরফান ওয়াশরুমের দিকে যেতে নিলে মায়েরা বলে ওঠে, আমি আপনার টাকা বাঁচিয়ে দিতে চাইছি। ইরফান মায়েরার সামনে দাঁড়িয়ে ভুরু কুঁচকে বলে, নো নিড। এসব ফালতু কথা বলে থাপ্পড় দিয়ে সবকটা দাঁত ফেলবো, স্টুপিড। মায়েরা মুখ বাঁকায়, ভালো কথা বললেও থাপ্পড় দিতে চায়। কিছু একটা মনে পড়তেই মায়েরা উৎফুল্ল মনে হলো, জানেন, আমি এসএসসিতে বৃত্তি পেয়েছি। ইরফান গম্ভীর গলায় বলে, আই নো। মায়েরা মন খারাপ করে বলে, আপনি কি আমাকে কিছু টাকা ধার দিবেন? আমি বৃত্তির টাকা থেকে আপনাকে আবার দিয়ে দিব। আমাদের গ্রামে তো জিপিএ 5 পাইলে মিষ্টি খাওয়ায়। ইরফান ভুরু কুঁচকে বলে, তুমি কাকে খাওয়াতে চাও? এই বাড়ির সবাইকে। আমি যাদের যাদের চিনি তাদের সবাইকে, আমার ছোট ভাইকে। ইরফান ওয়াশরুমের দিকে যেতে যেতে সূক্ষ্ম হেসে বলে, ছোট করে বলে, ওকে, আনিয়ে দিব। মায়েরার মুখে হাসি ফুটে ওঠে। শুদ্ধ তার মাকে ইরফানদের বাসায় রাখতে এসেছে। সামিয়া চলে গিয়েছে শুনে শুদ্ধ একটা দীর্ঘশ্বাস ফেলেছিল। একজন মানুষ হিসেবে তার ভীষণ খারাপ লেগেছে। অকারণেই মেয়েটা কষ্ট পেয়েছে, কিন্তু তার কি করণীয় ছিল? ফারহাকে নিয়ে চিন্তার শেষ নেই তার। ইরফানের দাদি ত্রিনা বেগম আর শুদ্ধকে দেখে বলে, কেমন আছিস ত্রিনা? ত্রিনা বেগম তার ফুপুর দিকে এগিয়ে এসে মৃদু হেসে বলে, আলহামদুলিল্লাহ ভালো ফুপু, তোমার শরীর কেমন? একদম ভালো। ভালো বলেই তো এলাম, তোরা তো যাবিই না। এরপর শুদ্ধর দিকে তাকিয়ে বলে, আজ তোমার আসার সময় হলো? শুদ্ধ এগিয়ে গিয়ে তার গ্র্যান্ড মাকে পেছন থেকে জড়িয়ে বলল, আহা গো, আমার সুন্দরী সুইট প্রথম বউ। এত সুন্দর বউয়ের সামনে আমাকে যদি হ্যান্ডসাম না লাগে তাহলে কি বিশ্রী ব্যাপার হবে, বুঝতে পারছো? তাই তো তুমি এসেছো শোনার পর থেকে আমি নিজেকে হ্যান্ডসাম ভাবে প্রিপেয়ার করছিলাম। শুদ্ধর কাণ্ড দেখে ত্রিনা বেগম সহ রুমা নেওয়াজ, তারেক নেওয়াজ হাসছে। শুদ্ধর দাদি শুদ্ধর কান টেনে বলে, ও মা, তাই নাকি ডার্লিং? কিন্তু তোমাকে তো একটুও হ্যান্ডসাম লাগছে না। মায়েরা কলেজের বোরকা পরে ডাইনিংয়ে এসে দাঁড়িয়েছে। ইরফান দাদির কথা শুনে শব্দ করে হেসে ওঠে। শুদ্ধ ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, তুমি আমাকে এভাবে ইনসাল্ট করতে পারলে গ্র্যান্ডমা? আমি কত হ্যান্ডসাম জানো? তুমি কল্পনাই করতে পারছো না আমার সৌন্দর্য নিয়ে। কথাটা বলতে বলতেই দেখলো ইরফান সিঁড়ি বেয়ে নামছে। তার কান থেকে গ্র্যান্ডমার হাতটা সরিয়ে মায়েরার দিকে তাকিয়ে মিটিমিটি হেসে বলে,
মায়রা, আমি হ্যান্ডসাম নই বলো? মায়রা থতমত খেয়ে তাকায় শুদ্ধর দিকে। মেকি হেসে বলে, জি ভাইয়া। শুদ্ধ হেসে বলে, কতটা সুন্দর, একটু বর্ণনা করে বোঝাও তো মায়রা। মায়েরা বিব্রত বোধ করে। শুদ্ধ ইরফানের দিকে তাকালে দেখল তার দিকে খেয়ে ফেলা চোখে চেয়ে আছে। গটগট পায়ে এগিয়ে এসে মায়েরার পাশে দাঁড়িয়ে শুদ্ধর উদ্দেশ্যে বলে, দাঁতে দাঁত চেপে বলে, লাইক বাদরের 3 নাম্বার বাচ্চা। শুদ্ধর ভোঁতা মুখ করে দাঁড়ায়। ইরফানের কথায় সবাই শব্দ করে হাসে। মায়েরা নিজেও হেসে ইরফানের দিকে তাকায়। ইরফান ঘাড় বাঁকিয়ে গম্ভীর চোখে মায়রার দিকে তাকায়। মায়েরা চোখ ছোট ছোট করে তাকায়। সবাই হাসছে। এই লোকের হাসতে কি প্রবলেম? তার ইচ্ছে করলো 2 হাতে ইরফানের মুখের ভেতর দিয়ে 2 পাশ থেকে টেনে ধরতে। ছোটবেলায় তারা এমন করত। কথাটা ভাবতেই মুখ চেপে আরো হাসতে লাগলো। ইরফান বিড়বিড় করে, স্টুপিড। ভার্সিটির প্রাঙ্গণে গাড়ি এসে প্রবেশ করে শুদ্ধর। গাড়ির স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে একবার মাঠের কোনায় দাঁড়ানো হাস্যোজ্জ্বল ফারহার দিকে তাকায়। তার মুখেও হাসি ফুটে ওঠে। গাড়ি থেকে বেরিয়ে এক জায়গায় দাঁড়ায়। পাশে ইরফান তার গাড়ি থেকে বেরিয়ে অফিস রুমের দিকে যায়। শুদ্ধ ফারহার দিকে আর এগোয় না, অফিস রুমের দিকে পথ ধরে। তার মায়ের বলা কিছু কথা মনে পড়ে। ইরফানের পিছু পিছু যেতে যেতে পিছু ফিরে আরেকবার ফারহার দিকে তাকায়। ফারহার পরনের কাপড়ের দিকে তাকালো। অনেক বেশি কোয়ালিটিফুল কি? ব্যবসা ছাড়া ফারহাকে ভালো রাখতে পারবে না? বিরক্ত হয়। বিয়ে করে এইসব ফালতু ভাবনা কেন ভাবছে? সামনে ফিরে ইরফানের পাশে হাঁটতে হাঁটতে বলে, ইরফান, তুই বিজনেস করিস কেন? ইরফান দাঁড়িয়ে যায়, ভুরু কুঁচকে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধ চোখ ছোট ছোট করে। তোকে তো আগে মামা ট্রেনেও অফিসে নিয়ে যেতে পারতো না, হঠাৎ এমন চেঞ্জ? বের কেরামতি নাকি সোনা? ইরফান বিরক্ত চোখে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধ ভাবুক ভঙ্গিতে বলে, মায়েরা গ্রামের মেয়ে বুঝলি, আমিও গ্রামের ছেলে। তোদের শহরের ছেলে মেয়েদের মতো এত টাকা লাগে না আমাদের। ইরফান গম্ভীর গলায় বলে, বাট শি ইজ ওয়ান্টস টু বি মিলিয়নিয়ার্স। কিন্তু কোটিপতি হতে চাইও। শুদ্ধ বিস্ময় চোখে তাকায় ইরফানের দিকে, অবাক কণ্ঠে বলে, অসম্ভব, মায়েরা এই ধরনের মেয়েই না। ইরফানের চোখ ছোট ছোট করে তাকায় শুদ্ধর দিকে, অতঃপর রেগে বলে, তোর থেকে ওর সার্টিফিকেট চাইনি আমি। শুদ্ধ মজা করে সিরিয়াস হয়ে বলল, আরে সার্টিফিকেট দিচ্ছি না, কিন্তু মায়েরাকে দেখলেই বোঝা যায় ও অনেক সহজ সরল একটা মেয়ে। অ্যাটলিস্ট টাকার ব্যাপারে এসব ফালতু চাওয়া নেই। ইরফান মৃদু স্বরে বলে, আই নো শি ইজ এ ভেরি অনেস্ট অ্যান্ড গুড গার্ল। আমি জানি সে অনেক সৎ আর ভালো মেয়ে। শুদ্ধ কৌতূহলী চোখে চেয়ে বলে, মায়েরা তোকে নিজে বলেছিল ও মিলিনিয়ার হতে চায়? ইরফান স্বাভাবিক কণ্ঠে বলে, নো। তাহলে জানলি কি করে? ইরফান কিছু না বলে শুদ্ধকে পাশ করে আবারও অফিস রুমের দিকে এগিয়ে যায়। শুদ্ধ চিন্তিত বদনে ইরফানের দিকে চেয়ে থাকে। কিছু একটা ভেবে এগিয়ে যেতে যেতে বলে, কবে জেনেছিলি এটা? ইরফান গম্ভীর স্বরে বলে, 2 ইয়ার্স এগো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। গল্পটির নাম হচ্ছে প্রণয়ের অমল কাব্য। লিখেছেন ডিআরএম সোহাগ। ভাইয়ার পেজের নাম ডিআরএম সোহাগ হানি।